আসসালামু আলাইকুম সবাই। এইচএসসি 2021-এর ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচার 6 স্ট্রেইট লাইনের থার্ড চ্যাপ্টারের উপরে, যেখানে আমরা সরল রেখা সংক্রান্ত জিনিসপত্র নিয়ে পড়ব। আমি ফারহান খান রম্য, বুয়েট সিভিল 2018 ব্যাচের আছি আজকে আপনাদের সাথে। সো দেখো, প্রথমে থিওরি নিয়ে ক্লাস শুরু করব। থিওরিতে তোমার অ্যাকচুয়ালি যেটা আছে সেটা খুবই বেসিক একটা থিওরি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটাকে প্রতিপাদন করতে হয় আমাদের, ঠিক আছে? তো এই সূত্রটাকে কিভাবে করে প্রতিপাদন করতে পারি বা কিভাবে করে কিসের বেসিসে সূত্রটা প্রতিপাদন করব সেটা আমরা একটুখানি বলি। প্রথমত তোমাকে যে কোনো একটা ত্রিভুজের, তোমরা জানো অলরেডি যে 3টা শীর্ষ দেয়া থাকবে, 3টা শীর্ষের স্থানাঙ্ক দেয়া থাকবে। এখান থেকে তোমাকে ওই যে সূত্রটা আছে সেটাকে প্রমাণ করে আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো জিনিসটাকে ভালো মতো যদি খেয়াল করে দেখো, তোমার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থেকে আমি যদি তোমার প্রত্যেকটা শীর্ষ থেকে যদি 3টা করে এঁকে দেই, লম্ব রেখে এঁকে দেই এক্স অক্ষের উপরে, এটা তো এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের উপরে তুমি যদি 3টা লম্ব রেখে এঁকে দাও, তাহলে তোমার ধরো এখানে বিভিন্ন ভ্যালু পেলে এল এম এন আমি প্রকাশ করছি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, তোমার আলটিমেটলি বের করা লাগবে কি, এই যে এরিয়াটুকু আছে হলুদ ইয়েতে কাভার করা, এই কাভার করা এরিয়াটুকুর ক্ষেত্রফল কতটুকু, ঠিক আছে? তো এইটাই তোমার বের করা দায়িত্ব। এখন দেখো, এই যে এই এরিয়াটুকুর ক্ষেত্রফল আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি কয়েকভাবে করে লিখতে পারি। প্রথমত দেখো, এটাকে তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলতে পারো। এখন কিন্তু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করার জন্য এনাফ ডাটা তোমার কাছে নেই, ঠিক আছে? এটার জন্য এনাফ ডাটা তোমার কাছে আপাতত নেই, কারণ আমরা যে সূত্র জানি সেটাকে আমাদের প্রতিপাদন করা লাগবে, তো ডিরেক্ট সূত্র তো বলতে পারবো না। তো এখন দেখো, এটাকে প্রমাণ করার জন্য আমাদের হেল্প নিতে হবে এইটার যে কনস্ট্রাকশন করা হয়েছে, যেই সকল কি বলে বিভিন্ন বস্তু দ্বারা আমরা দেখেছি আগে, তোমরা ফিজিক্সে পড়েছো, ফিজিক্সে বিভিন্ন সময় গ্রাফ থেকে আমরা দেখেছি ক্ষেত্রফল বের করা বা ওগুলোর ওয়ে। তো ওগুলোতে আমরা দেখেছি মাঝে মধ্যেই যে তোমার বিভিন্ন কনস্ট্রাকশন লাইনেকে একটা ত্রিভুজ বলো বা যে কোনো একটা গঠনকে বা যে কোনো একটা জ্যামিতিক আকারকে বিভিন্ন ফরমেশন দিয়ে তোমার এক্সপ্লেইন করে দেওয়া হয়, যেগুলো তোমার জানা ফরমেশন। তো এখানেও দেখো, তুমি খুব ইজিলি যেটা বের করতে পারবে সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে ট্রাপিজিয়াম এ বি এল এম এর ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়াম এ এম এন সি এর ক্ষেত্রফল। তো এই দুটোকে তুমি যদি অ্যাকচুয়ালি নিতে, তাহলে তোমার এই পুরোটুকু কাভার হয়ে যেত। খেয়াল করে দেখো, তোমার এই যে নিচ পর্যন্ত পুরোটুকু কাভার হয়ে যেত, কিন্তু আমার নিচের টুকু তো লাগবে না, তাই না? আমি যদি এই দুটোর ক্ষেত্রফলকে ডিরেক্ট যোগ করে দেই, এই যে দেখো, এই ট্রাপিজিয়াম এইটার ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়াম এ এম এন সি এর ক্ষেত্রফল, এইটুকুকে শুধু যদি যোগ করে দেই, তাহলে আমার এই পুরো এরিয়াটুকু কাভার হয়ে যায়, এই পুরোটুকু কাভার হয়ে যাবে। বাট আমার তো এটা লাগবে না ভাই, আমার নিচের টুকু তো লাগছে না। তো এই যে নিচের যেটা আছে বিএলএনসি, তাহলে আমরা কি করব, পুরোটার যোগফল থেকে নিচের টুকু বিয়োগ করে দিব, তাহলেই হয়ে যাচ্ছে, বুঝছো? তো এখন দেখো, এই যে ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি। তো এখন ওটার বেসিসে আমরা প্রমাণগুলো করার ট্রাই করব, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র থেকে ধীরে সুস্থে করে এগুলোকে প্রমাণ করে আনার ট্রাই করব। তো খেয়াল করে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, প্রথমে এ বি এল এম এর ক্ষেত্রফল আমরা কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তার মানে সমান্তরাল বাহুকে বিএল এবং এ এম, সো বিএল এবং এ এম এর যোগফল, বিএল প্লাস এ এম, এবং তার সাথে তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে সেটা, তার মানে ওটা হচ্ছে এল এম, তাই না? এদের মধ্যে লম্ব দূরত্ব এল এম দ্বারা প্রকাশ করা যায়, তো এটা হচ্ছে এল এম। তো এটা তোমার প্রথম যে ট্রাপিজিয়ামটা আছে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। দ্বিতীয় ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলই বা কত, হাফ ইন্টু সমান্তরাল বাহু হচ্ছে এ এম এবং সিএন, তো হাফ ইন্টু এ এম প্লাস সিএন, এটার সাথে গুণ হবে কি, এটার সাথে গুণ হবে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেটা, তার মানে এম এন, সো ওটার সাথে এম এন গুণ হবে। ওটার সাইড আর একটা ইয়ে হবে, বাট জায়গা হচ্ছে না, ওই জন্য আমি তোমার ভেঙে একটি এঁকে দিলাম কোনো রকম। যাই হোক, তারপরে তোমার কি বিয়োগ করতে হবে বলো, এই যে নিচের যেটুকু আছে সেটুকু বিয়োগ করলে আমরা পেয়ে যাব উপরের যে ত্রিভুজটুকু আছে সেটার ক্ষেত্রফলটা, এই তো। সো ওখানের আলোকে আমি যদি তোমাদের মানে ওইভাবে করেই বলতে যাই, তাহলে এখানে কি করতে হবে, এখন
আমাদের বিয়োগ করে দিতে হবে এটা থেকে তোমার এই বিএল এনসি এর ক্ষেত্রফল, এই যে নিচেরটুকু বিয়োগ করে দেওয়া লাগবে। তো এইটুকুর ক্ষেত্রফল বলতে আমরা কি বলবো, সমান্তরাল বাহু হচ্ছে বিএল এবং সিএন, তো মাইনাস হাফ ইন্টু বিএল প্লাস সিএন ইন্টু হবে তোমার এদের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ এলএন। বুঝছেন? তো এই গেল। এখন খেয়াল করে দেখো এই যে বিভিন্ন দূরত্বগুলো আছে, বিএল বলো বা যাই বলো না কেন, এইগুলো আমরা খুব ইজিলি অ্যাকচুয়ালি বের করতে পারি। ঠিক আছে, এগুলো খুব ইজিলি বের করে ফেলা যায়, কারণ প্রত্যেকটা হচ্ছে লম্ব দূরত্ব এবং তুমি x2 বলো বা x1 বলো সব কিছুর ভ্যালু কিন্তু জানো। সো ওইগুলোর ইয়েতে যদি ওইগুলোর বেসিসে যদি আমরা তোমার প্রকাশ করতে পারি তাহলে জিনিসটা এমন দাঁড়াবে, খেয়াল করে দেখো, হাফ ইন্টু বিএলকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি তোমার বিএলকে লেখা যায়, এই যে বিএলকে কি লেখা যায় বলো তো, এখান থেকে x2 দূরত্ব আছে, সরি ভূমি থেকে এটার ইয়ে হচ্ছে y এর সমান দূরত্ব হবে, সো এটা হচ্ছে y2, এইটুকু তো বুঝছো। তো এটা হচ্ছে y2। তারপরে খেয়াল করো সিএন, সিএন মানে কি, এই যে এইটুকু সিএন, এটা ভূমি থেকে কত উপরে, y3 উপরে আছে। এইগুলো কেউ যদি ইন কেস না বুঝো তাহলে কিন্তু, ও সরি না, বিএল এর পরে তো এম, এই যে এম মানে হচ্ছে এতটুকু, এম মানে হচ্ছে এই রেখাটা পুরোটা, তাহলে এটা কি ভূমি থেকে তোমার এক্স সরি y1 উপরে আছে, তো এটা হচ্ছে প্লাস y1, খুব ইজি জিনিস। ঠিক আছে, ইন্টু তার সাথে আমার কি গুণ করতে হবে, এলএম এর দূরত্ব। এলএম মানে কি, এলএমটা খেয়াল করো ভূমি বরাবর এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব, এইটুকু। এখন আমাদের যদি এইটুকু থেকে এই পুরাটুকু মানে এটাকে যদি আমরা ও ধরি, ও এম থেকে যদি ওএল বিয়োগ করে দেই তাহলেই তো এলএম পাবো। সো ও এম মানে কত বলো তো, x1 এবং ওএল মানে হচ্ছে x2। সো আলটিমেটলি এলএম মানে হচ্ছে x1 মাইনাস x2। এইটুকু এইটুকু আমরা বুঝেছি নাকি সবাই, একটু খেয়াল বুঝে নিই, এইটুকু কি বোঝা হয়ে গেছে? জি ভাইয়া। এরপরে দেখো আমরা যদি দ্বিতীয়টায় চলে যাই সেম ভাবে করে, এ এম এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। এ এম মানে কি, তোমার এ এম মানে হচ্ছে y1, তাই না? তো এটা হচ্ছে y1 এবং সিএন মানে হচ্ছে y3, এই যে এটা সিএন। সো y1 প্লাস y3, একটু চাপায় চাপায় লিখি, প্লাস y3 ইন্টু mn এর ভ্যালু কত, mn এর ভ্যালু দেখো, mn হচ্ছে যে মাঝখানের এতটুকু, তো এটাকে আমরা ইজিলি বলতে পারি যে ওএন মাইনাস ওএম। ওএন এর ভ্যালু হচ্ছে x3, ওএম এর ভ্যালু হচ্ছে x1, তো ওইটার ভ্যালু হচ্ছে x3 মাইনাস x1। এটুকু কি বুঝেছি? দেখো এখানের ভ্যালু হচ্ছে x3 মাইনাস x1, এটা গুণ হবে। ওকে, ফাইনালি দেখো আমার যেটা লাগবে সেটা হচ্ছে, সরি বিয়োগ করে এই যে এই ভ্যালুটুকু, এইটার ভ্যালুটাই বা কত, এই যে হাফ বিএল প্লাস সিএন বের করেছি, এটার ভ্যালুই বা কত। আচ্ছা চলো বের করে ফেলি, হাফ ইন্টু, এখান থেকে খেয়াল করে দেখো বিএল মানে কি, বিএল মানে হচ্ছে তোমার এই যে এইটুকু, তার মানে y2, দেখে বুঝতেছি। সিএন মানে হচ্ছে y3, তো এটা হচ্ছে y2 প্লাস y3। আর এদিকে তোমার এলএন, এলএন মানে হচ্ছে ওএন, দ্যাট ইজ yx3 মাইনাস x2 ওয়েল, সেটা হচ্ছে x3 মাইনাস x2, দ্যাট ইজ এইভাবে করে তুমি বলে দিতে পারো। ঠিক আছে, এটা যদি তোমাদের নর্মাল ধরো, এখন যদি তোমাদের নর্মাল সিলেবাস পড়াতাম তাহলে আমি এগুলো একটা সূত্র প্রমাণ পড়াতাম না তোমাদের, কিন্তু সূত্র প্রমাণগুলো এখন লাগবে, কারণ কথা হচ্ছে যদি 2 নম্বরের কোশ্চেনে দেয়, আমি চাই না যে 2টা কোশ্চেন তোমাদের আসবে, 2টা কোশ্চেনে তোমরা যাতে একদম ফাটাই দিয়ে আসতে পারো। ঠিক আছে, তো খেয়াল করে দেখো এই পর্যন্ত মোটামুটি বুঝে গেছি। এখন এখান থেকে দেখো আমরা যদি টোটাল জিনিসটাকে এলাবোরেট করে দেই তাহলে আমরা কি বলতে পারি, হাফকে আমরা কমন নিতে পারি সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে হাফকে আমরা কমন নিতে পারি। কেউ কোনো লাইনে না বুঝলে বলো, হাফকে কমন নিয়ে আমরা তোমার ভিতরের যেগুলো আছে সেইগুলোকে লিখে দেব, y1 x1 মাইনাস x2 প্লাস হচ্ছে y1 প্লাস y3 x3 মাইনাস x1, তারপরে মাইনাস হচ্ছে তোমার y2 প্লাস y3
এক্স থ্রি মাইনাস এক্স টু। এই পর্যন্ত সবাই বুঝে গেছি। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের কাজ হবে, এই লাইন পর্যন্ত তো সবাই লিখে ফেলেছো হয়তো খাতায়, ঠিক আছে? এখন তোমরা এক কাজ করো, এই লাইনটাকে গুণ করে দাও। গুণ করে যে রেজাল্ট হবে সেটা আমি গুণ করে খাতায় লিখে রাখো। গুণের যে রেজাল্ট হবে সেটা আমি তোমাদের যে কোনো একজনকে জিজ্ঞেস করে পরের পেজে লিখবো, ঠিক আছে? তো তোমরা এই গুণটা করে ফেলো, প্রত্যেকটা ইয়েকে গুণ করে ফেলো, ওয়াই টু এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স টু, এভাবে করে গুণটা করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, যাদের লেখা হবে তারা অবভিয়াসলি পল কোশ্চেনের ভিতরে ভোট করে দিবে, যে যার যার নামের পাশে ভোট করে দিবে যে তোমাদের হয়ে গেছে। এই গুণ করতে এতক্ষণ লাগে? কাহিনী কি সবার? ভাইয়া একটু বড় সময় দেন। আচ্ছা, করো। মানে গুণ করে একদম রেজাল্ট পর্যন্ত যাওয়া লাগবে না, কিন্তু ইটস মোর লাইক জাস্ট এই লাইনের পরের লাইনটা লেখা লাগবে, ঠিক আছে? যাতে আমাকে পরের লাইনে তোমরা হেল্প করতে পারো। আচ্ছা, আই ক্যান হেল্প মাইসেলফ আই গেস। ছবি তুলে রাখি, কি বলো? হ্যাঁ, নিনজা টেকনিক অ্যাপ্লাইড, আমি ছবি তুলে রাখছি। মিফতার অবশ্য শেষ। আচ্ছা মিফতা, তাহলে এক কাজ করো, মিলাই নাও। এটার পরের লাইন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে হাফ গুণ করে তারপরে তোমার এটার ভিতরে হচ্ছে এক্স ওয়ান ওয়াই টু, এক্স ওয়ান ওয়াই টু, দেন হচ্ছে তোমার মাইনাস এক্স টু ওয়াই টু, মাইনাস এক্স টু ওয়াই টু, তারপরে তোমার প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, মিলিয়ে নিও সবাই, মাইনাস হচ্ছে এক্স টু ওয়াই ওয়ান। ওকে, তো এটার পরে তারপরে আমি যদি দেখি এরপরেরটা হচ্ছে প্লাস ওয়াই ওয়ান এক্স, চারটা তো শেষ, তারপরে হচ্ছে প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান, প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান, তারপরে হচ্ছে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, তারপরে হচ্ছে প্লাস এক্স থ্রি ওয়াই থ্রি,
তারপরে মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি। বুঝছো তো, এগুলো তো সবাই বুঝার কথা, নর্মাল গুণ করছি জাস্ট। মাইনাস এক্স থ্রি ওয়াই টু, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স টু ওয়াই টু। তারপরে মাইনাস এক্স থ্রি ওয়াই থ্রি, ভাইয়া -x3y1 হবে না? মাইনাস এক্স থ্রি কোনটায়? এইটায়? জি ভাইয়া। মাইনাসের ক্ষেত্রে ওটা কি ছিল? এটা ছিল ট্রাপিজিয়াম বিসিএনএল এর ক্ষেত্রফল। ভাইয়া আমি ভুল বলছি, y1 + y3 তুলছি। ঠিক আছে। ওটা ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ছিল। আচ্ছা যাই হোক, তারপরে এই পর্যন্ত মাইনাস এক্স থ্রি ওয়াই থ্রি, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এক্স টু ওয়াই থ্রি হবে। আচ্ছা এক্স টু ওয়াই থ্রি। আচ্ছা এই জায়গাতে আমি তোমাদের কয়েকটা ট্রিক বলি, সেটা হচ্ছে যে এখানে তো বুঝতেইছো যে অনেকগুলো ডাটা আছে, কিছু না কিছু কাটাকাটি যাবে, তাই না? কেউ না কেউ তো কাটাকাটি যাবে। এই কাটাকাটি যাওয়ার জন্য তোমাদের দেখো ম্যাক্সিমাম পোলাপান যেটা করবে বা ম্যাক্সিমাম পোলাপান যেটা করে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ইয়েগুলো আছে সেগুলো তোমার যে কোনো সিরিয়ালে লেখে। তার মানে এক্স টু ওয়াই ওয়ান লিখলাম, এক্স ওয়ান ওয়াই টু লিখলাম, মানে এক্স একবার আগে লিখলাম, ওয়াই একবার আগে লিখলাম, এক্স একবার পরে লিখলাম, ওয়াই একবার পরে লিখলাম, ঠিক আছে? যেভাবে করে সিকোয়েন্স পাই সেভাবে করে লিখে দেয়। বাট এইটা কিন্তু তোমাদের কাল হয়ে দাঁড়াবে, কারণ এইটা হলে তোমার বিভিন্ন যে কাটাকাটি যায় সিকোয়েন্স তুমি যদি প্রথমটা না মিলাতে পারো, অনেক সময় তোমার ব্রেইন ওটাকে ডিসমিস করে দিবে, তখন দেখবে তোমার যেটা কাটা যাবে সেটা তুমি কাটতে পারবা না, ঠিক আছে? তো যাই হোক, আপাতত এটা থেকে আমরা মোটামুটি বুঝে যাবো যে কায়দের কাটতে হবে। আমি অলরেডি এটার প্যাটার্ন জানি, সেটা হচ্ছে এই যে একই যেইগুলো সেইগুলো কাটা চলে যায়। মাইনাস এক্স টু ওয়াই টু, দেখো এটার সাথে প্লাস এক্স টু ওয়াই টু পাবে, এক্স ওয়াই ওয়াই ওয়ানের সাথে তোমার মাইনাস এক্স ওয়াই ওয়ান পাবে, এক্স থ্রি ওয়াই থ্রি এর সাথে মাইনাস এক্স থ্রি ওয়াই থ্রি পাবে, ঠিক আছে? আর কেউ মোস্ট প্রবাবলি কাটা যাবে না, আমি শিওর না, বাট কাটা যাওয়ার কথা না আর কি। আচ্ছা তারপরে খেয়াল করে দেখো, আমরা যদি বাকিটুকু লিখি তাহলে এটা লিখতে লিখতে বোঝা যাবো যে কাটা যাবে নাকি যাবে না। সো এটা লিখতে লিখতে আমরা লিখতে পারি হাফ এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, ঠিক আছে? তারপরে দেখো আবার এটার সাথে তারপরে প্লাস দিয়ে এটা লিখে যে, আচ্ছা প্লাস দিয়ে এটা লিখে যে প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি। এরপরে মাইনাস কমন নিয়ে আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে মাইনাস তোমার এক্স থ্রি ওয়াই টু, এই যে এইটা আর এটা লিখবো, ঠিক আছে? এক্স থ্রি ওয়াই টু মাইনাস হচ্ছে এক্স টু ওয়াই থ্রি। এক্স ওয়ান আগে, এক্স আর এটা পরে। আচ্ছা না সরি ভাই, এটা এক্স থ্রি, হ্যাঁ ঠিক আছে, এটা একটুখানি সিরিয়াল চেঞ্জ হবে। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বুঝাচ্ছি সিরিয়াল কেন চেঞ্জ করব বা কি চেঞ্জ করব। আচ্ছা এই পর্যন্ত আগে দেখো, এখন এইটা দেখার পরে তোমাদের কি একটা ফরমেশন মাথায় আসছে? এইটা দেখার পরে তোমাদের একটা বেসিক ফরমেশন মাথায় আসার কথা, সেটা হচ্ছে যে আমরা যখন ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান ওভাবে করে ভাগ করে দিতাম, মানে ডিটারমিনেন্ট বের করতাম, তখন এই টাইপের কিছু একটা পেতাম, ঠিক আছে? এখন ওই ডিটারমিনেন্ট টাইপের যখন কোনো কিছু পাবো, অথবা আমরা এটাতে ধরো সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য ব্যাক ক্যালকুলেশন করলে, ঠিক আছে? এটার রেজাল্ট কী হবে সেটা তো সবাই জানো, তাই না? এটা রেজাল্ট হয় এইটা, হাফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান ওয়ান ওয়ান, এটা রেজাল্ট তো এটা হয়। এইটা তো সবাই জানি, তাই না? এখন খেয়াল করে দেখো ভাই, মানে এটাকে তুমি যদি মানে তোমার নিজের মতো করে এক্সপান্ড করে দাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই টু, মানে এক্স ওয়ানটা তো তোমার এক্স ওয়ান যখন তুমি নিবা, ঠিক আছে, তখন তুমি কাদের পাবা বলো তো? তুমি যখন এক্স ওয়ানকে নিবা তখন তুমি পাবা হচ্ছে এক্স থ্রি ওয়াই টু এদেরকে, অথবা তুমি যদি ওয়ানের সাপেক্ষে করে দাও, যে এই ওয়ানের সাপেক্ষে করে দাও, তাহলে তুমি প্রথমে পাবা কাদের বলো তো? এক্স টু ওয়াই থ্রি, দেখো এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু। একটু বুদ্ধি খাটায় করতে হবে, একটু ব্যাক ক্যালকুলেশন করে করবো আমরা, ডিরেক্টে না আসি। ডিরেক্টটা করা তোমাদের জন্য একটুখানি কী বলে ঝামেলার হবে, বা এটা তুমি যদি একবার বুঝে যাও যে এটার প্যাটার্নটা যখন বুঝতে পারবা তখন জিনিসটা সহজ। আপাতত দেখো তোমার প্রথমে কি এক্স টু ওয়াই থ্রি আসে, তাই না? তো এই যে দেখো আমি কিন্তু এটাকে উল্টা ধরেছি,
তো এটাকে উল্টা ধরা যাবে না, যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি তখন এটা আমরা বুঝে দেবো যেটাকে আমাদের উল্টা ধরলে হবে না। তো আমরা কি করব, ধরো এই লাইনটা আমাদের মতো করে লিখে ফেলছি, তো সমস্যা নেই, তারপরের লাইনটাতে আমরা ভুল ঠিক করব ব্যাক ক্যালকুলেশন করে। এটা কী হবে, প্রথমে হবে তোমার x2y3 মাইনাস x3y2, ওকে। এরপর দেখো তুমি যখন মাঝখানেরটা নিবা তোমার চিহ্ন কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন হওয়ার পরে তোমার কী হবে x1y3 x3y1, তার মানে এই যে এটা কিন্তু উল্টে যাবে। তো এটা মাইনাস কমন নিবা, তারপরে এটাকে উল্টে দিবা, জাস্ট x1y3 মাইনাস হচ্ছে x3y1, ওকে। অথবা তুমি যদি প্লাস দিয়েও লেখো কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি ওটা তোমার উপর করে, তুমি যদি প্লাস দিয়ে মনে রাখো এতদিন তাহলে প্লাস দিয়ে করবা, যদি মাইনাস দিয়ে মনে রাখো মাইনাস দিয়ে মনে রাখবা। আমার কাছে মাইনাস দিয়ে সহজ লাগে কারণ প্যাটার্নটা সেম থাকে। আর এটার পরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই যে ফাইনাল যেটা আছে সেটা দিয়ে যখন করবা তখন পাবে x1y2 x2y1, তো যে প্রথমে যেটা আছে সেটা লিখে দিবা x1y2 মাইনাস x2y1, এই তো। এখন তুমি এইটা ব্যাক ক্যালকুলেশন করে এটা পেয়েছো, তার মানে অবভিয়াসলি এটাকে যদি তুমি পরের লাইন লিখতে চাও তাহলে তুমি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কী পাবা, এটার সমান। তার মানে আমরা যখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করব তখন এটা সমান সমান আমরা ফাইনাল লাইনটা লিখবো, যত ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে এই লাইনটা। তো এখান থেকে একটা লাইন ব্যাক ক্যালকুলেশন করে বের করেছি, করার পরে যেটা হয়েছে সেটা আমরা আনসারে লিখে দিয়েছি, এই লাইনটাকে তারপর আনসারে লিখে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের প্রমাণ করার জন্য সবচেয়ে ইজি মেথড বলতে পারো, যদি ব্যাক ক্যালকুলেশন করে করো। আর যদি কেউ ফ্রন্ট ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমাকে কি বলে আলট্রা লেভেলের বুদ্ধিমান হওয়া লাগবে। সো ওটা তোমার মানে কথা হচ্ছে বুদ্ধিমান হওয়া লাগবে এই বেসিসে যে তোমার এই লাইনটা দেখার পরে তোমার যে নির্ণায়কটা চলে আসছে সেটা তোমার মাথায় ফিট হওয়া লাগবে যে না প্রত্যেকটার সাথে 1 করে গুণ আছে এবং বাকিগুলো দিয়ে কোন ফরমেশন করা যায় সেটা তোমার মাথাতে কি বলে চলে আসা লাগবে, দ্যাটস ইট, ঠিক আছে। আই হোপ এটা বুঝতে পেরেছো কীভাবে করে প্রমাণটা হতে পারে। এইগুলো প্রমাণ যদিও আসেনি এখন পর্যন্ত, বাট তোমরা সবাই জানো কোশ্চেন প্যাটার্ন ধীরে সুস্থে করে চেঞ্জ হচ্ছে, এবং কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের সাথে সাথে তোমরা এটাও জানো যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে পরীক্ষা অল্প কয়েকটা চ্যাপ্টারের উপর হবে, সো এই জন্যই তোমাদের করানো। এখন একটা পল কোশ্চেন দিয়ে দিলাম, এই পল কোশ্চেনটার ভোট করে দাও, ঠিক আছে, যে এটা রেজাল্ট কী হবে। আজ এটা কোশ্চেন দাও, ঠিক আছে। দেখো আমি দেখি যে এটার আনসার কে কী দাও। এখন জুতার ফিতা জুতায় লাগাতে পারো এটা মানে কিন্তু তুমি জুতার ফিতা বাঁধতে পারো নাকি সেটা না। ধরো তুমি যখন বাজার থেকে একটা সুন্দর নতুন জুতা কিনে আনছো, তারপরে জুতার ফিতাটা প্রথমে কি ওই হোলগুলোর ভিতরে ইনসার্ট করে করে তোমার কি বলে একটা প্যাঁচায় তোমার ইয়ে করা লাগে না, ফরমেশন করা লাগে না, ওইটা পারো নাকি? তার মানে নতুন জুতাতে শুলেসগুলো লাগাতে পারো নাকি? আচ্ছা একজন পারে, দুইজন পারে, তোমরা তো ভালো। আমি অবশ্য শিখছিলাম ছোটোবেলায়। আচ্ছা অনেকেই পারে, আর যারা পারে না তারা বলবে না হয়তো, কিন্তু তোমরা যদি নাও পারো তাহলে আমি তোমাদের নাম দেখতে পারবো না, সো প্যারা নেই। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে খেয়াল করে দেখো এটার কোনো আনসার নেই অবভিয়াসলি। এইটার থেকে এটা কেন বললাম, কারণ আমাদের এই যে ক্ষেত্রফলের সূত্রটা আছে এইটাকে সহজ করার জন্য একটা ছোট ফর্মুলা ইউজ করা হয়, যেটাকে আমরা বলি শুলেস ফর্মুলা। এই শুলেস ফর্মুলার কাজ হচ্ছে এটা তুমি বহু ভুজি নাও না কেন, যত বড় ভুজি নাও না কেন, যতগুলো ভুজি নাও না কেন, যত ভুজ বিশিষ্ট তুমি একটা ফরমেশন নিবা কোনো সমস্যা নাই, সেটা তুমি শুলেস ফর্মুলা দিয়ে একটার পর একটা বসালেই তোমার খুব ইজিলি ইকুয়েশনগুলো হয়ে যাবে। অবভিয়াসলি একটা 6x6 ম্যাট্রিক্স সলভ করা তোমার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে, বাট শুলেস ফর্মুলা সেটাকে অনেক বেশি সহজ করে দেয়। সো খেয়াল করে দেখো এখানে অ্যানিমেশনগুলো আছে, আমার যে অ্যানিমেশনটা লাগবে সেটা এখানে দেখাচ্ছে না কেন জানি, তো আমি ওই অ্যানিমেশনটা দেখার জন্য আমি আপাতত এটাকে একটুখানি ক্লোজ করি, তখন তোমরা দেখবে যে এখানে অ্যানিমেশনটাকে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এখানে অ্যানিমেশনটা কিন্তু দেখাচ্ছে শুলেস কীভাবে করে বাঁধে, ক্রস করে করে। খেয়াল করে দেখো ব্লু একটা রেড একটা, এই দুটো কিন্তু ক্রস করে করে চলছে, তাই না? খেয়াল করেছো? আমি যদি জুম করি একটুখানি এটার দিকে,
তাহলে খেয়াল করে দেখো একটা কিন্তু আরেকটাকে ক্রস করে করে আগাচ্ছে, তাই না? শুলেস তো এভাবে করেই বাঁধে। এখন শুলেস ফর্মুলাটাও অ্যাকচুয়ালি এরকমই। শুলেস ফর্মুলাটা এটাকেই ইয়ে করে বানানো হয়। আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কেমন হয়। সো খেয়াল করে দেখো, ঠিক যেভাবে করে তুমি জুতার ফিতাটা বাঁধো ওভাবে করেই ধরো আমরা প্রথম ইয়েতে আমার যখন ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের করতে যাব, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে যাই, ত্রিভুজের এক্স অক্ষের স্থানাঙ্ক যেগুলো আছে সেগুলোকে আমরা ধরো হাফ প্রথমে তো গুণ করে দিব, তারপরে হচ্ছে x1 x2 x3, এবং তারপরে প্রথমে যেটা আছে সেটাকে আবার আনা লাগবে, x1কে আবার আনা লাগবে। ঠিক আছে, বুঝছেন? তো এটা গেল। তারপরে খেয়াল করে দেখো ওইটা যেমন, তারপরে এখানে নিচে কি y1 y2 y3, এবং তারপরে আবার প্রথমটাকে ব্যাক করা লাগবে। তার মানে 3 ভুজ বিশিষ্ট যেটা মানে ত্রিভুজ যেটা, সেটাতে আমার ইয়ে লাগবে কয়টা? 4টা। ঠিক আছে, মানে এই বরাবর ভ্যালু লাগবে হচ্ছে 4টা, মানে টোটাল কলাম থাকবে 4টা। সেমভাবে যদি চতুর্ভুজ থাকে তাহলে কলাম থাকবে হচ্ছে 5টা। তো এটা থেকে আমরা খুব ইজিলি বলতে পারি যে n ভুজ বিশিষ্ট বাহুতে n ভুজ বিশিষ্ট কোনো ক্ষেত্রে n+1টি কলাম থাকবে। ওকে, এইটা সবার মাথায় রাখা লাগবে যে n+1টা কলাম থাকবে। ওকে, ভালো কথা। এখন যাই হোক, এইটার আন্ডারে যদি আমরা বলতে চাই তাহলে এখন শুলেসের মতো করে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখো x1 y2, প্রথমে কি করতে হবে? x1 y2 খেয়াল করে দেখো, আমি যদি প্রথমটাকে একটুখানি এলাবোরেট করার ট্রাই করি, প্রথমটাকে ব্লু কালার আছে, ব্লু কালারে লিখি। এই যে প্রথমটাকে যদি নিয়ে আসি তাহলে কি হবে দেখো, হাফ প্রথমে গুণ হবে সবার সাথেই, তারপরে কি হবে x1 ইন্টু y2। ওকে, তারপরে হবে ওটার সাথে মাইনাস করতে হবে y1 মাইনাস x2, সো মাইনাস y1 x2 অথবা x2 y1, তুমি তোমার মতো করে অবভিয়াসলি বলতে পারবা। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো আমাদের কি করতে হবে, এইটার পরে এটাকে আগে ইনসার্ট করতে হবে। তার মানে এটা হচ্ছে দেখো, এটা যখন দ্বিতীয়তে ঢুকেলে তারপরে কি এটাকে আগে তারপরে ইয়ে করে নিয়ে যেতে হবে। সো এটাকে তখন যদি নিয়ে গেলে এটা কি হবে, x2 মাইনাস y3, সরি x2 y3, ওটা থেকে বিয়োগ করা লাগবে হচ্ছে তোমার যে ধরো আরেকটা ফিতা আছে সেই ফিতাটা, তার মানে হচ্ছে y2 x3 মাইনাস y2 x3। এরপর আবার সেম ওয়েতে প্লাস দিয়ে তারপর আমরা কি করব, এই যে এখান থেকে যে হলুদ ফিতাটা আবার আসছে, হলুদ ফিতাটা আগে যাবে, তো এটা হচ্ছে x3 y1, তো আগে x3 y1 করতে হবে। সো x3 y1 করলাম, তারপরে বিয়োগ করে দিতে হবে তোমার y3 x1। সো এই যে এইভাবে করে এই ফরমেশন আমরা এগিয়ে যাব, কোনো সমস্যা নেই, বুঝছো মনে হয়? তো এটাই হচ্ছে আমাদের সূত্রটা। এখন এটাকে যদি আমরা আরও বড় করি, চতুর্ভুজের ক্ষেত্রে লিখি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে সূত্রটা কী হবে দেখো, আমরা হলুদ কালারে যদি চতুর্ভুজের ক্ষেত্রে সূত্রটা কী হবে সেটা লিখে দিই, তাহলে সেটা হচ্ছে আমরা লিখতে পারি এইভাবে করে, হাফ তারপরে x1 y2 মাইনাস y1 x2, তাহলে হাফ x1 y2 মাইনাস x2 y1 ধরে লিখলাম, তারপরে x2 y3 মাইনাস x3 y2, তো সরি প্লাস x2 y3 মাইনাস হচ্ছে x3 y2। সেমভাবে করে প্লাস এখানে আমরা কি লিখতে পারি, x3 y4, তারপর এখান থেকে লিখতে পারি হচ্ছে y3x মানে x4 y3 ধরো মাইনাস x4 y3, মানে তুমি তোমার মতো করে ফরমেশনে লিখবা, এখানে তো কোনো ঝামেলা নেই অ্যাকচুয়ালি। তারপরে এখানে কি লিখতে পারো যে x4 y1, এটা থেকে বিয়োগ করতে পারো হচ্ছে x1 y4। শেষ। এই জায়গাতে তুমি কি বলে থার্ড ব্র্যাকেট দিতে পারো অথবা মডুলাস দিতে পারো, কারণ এটার ভিতরে কখনো নেগেটিভ ভ্যালু তুমি আসতে দিবা না অবভিয়াসলি, সো মডুলাস দেওয়াটা উত্তম। তো তুমি মডুলাস দিলে ধরো, তারপর এটার ভিতরে যে ভ্যালু আসবে সেভাবে করে বের করে ফেলবে। এভাবে করে তোমাকে যদি পঞ্চভুজ বলে বা ষড়ভুজ বলে, সবগুলোর ক্ষেত্রে সূত্র একই টাইপের, জাস্ট পঞ্চভুজ বলে তোমার x5 y5, তারপর x1 y1 আসবে, জাস্ট দ্যাটস ইট, আর কোনো নতুন কিছু নেই। হোপফুলি সবাই বুঝে গেছো যে এগুলো কিভাবে করে করা লাগবে। ঠিক আছে, দেখো এটাতে কারো কোনো কনফিউশন থাকলে বলো, এটা তোমার শর্টকাট বলতে পারো অথবা নর্মাল ম্যাথ করার জন্য এটা তোমার মোটামুটি ভালো একটা ফর্মুলা এবং ইজি একটা ফর্মুলা টু সলভ।
দেখো সবাই বুঝেছো নাকি? বুঝছি ভাইয়া। ওকে, এরপরে চলো আমরা আর সময় নষ্ট করব না। ও আচ্ছা সরি, এগুলো আগেরটা। আমরা তারপরে তোমার ডিরেক্ট ম্যাথে চলে আসবো, ঠিক আছে? এখন ম্যাথের মধ্যে তোমাকে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তোমাকে আমি বলি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তুমি যখন নর্মালি করবে, মানে তোমার পরীক্ষার হলে করবে, তুমি যে কোনো একটা ওয়েতেই করতে পারো অবভিয়াসলি। তুমি চাইলে শুলেস ফর্মুলা ইউজ করে করতে পারো, মানে আমি বলছি রিটেনের কথা। এটা যখন তুমি রিটেনে সলভ করবে, তুমি চাইলে নর্মাল মেথডও করতে পারো বা ডিটারমিনেন্ট মেথডেও যেতে পারো। যেহেতু এটা একটা কি বলে ত্রিভুজ, 3x3 ম্যাট্রিক্স, আহামরি ডিটারমিনেন্টটা কঠিন কিছু না, ঠিক আছে? তুমি চাইলে শুলেস ফর্মুলাতেও যেতে পারো, ইটস আপ টু ইউ তুমি কিভাবে করে যাবা। কিন্তু যখন তোমাকে এমসিকিউ করতে বলবে, এমসিকিউ তুমি কোনটা ইউজ করবা বলো তো আমাকে? হিমেল বলো। হিমেল ভাইয়া নতুন আসছো, হিমেল বলো। যখন তোমাকে এমসিকিউ করতে দিবে, তুমি কোন ফর্মুলাটা ইউজ করতে পারো? দুটোর মধ্যে। ভাই মৌনব্রত পালন করলে হবে না, ঠিক আছে? জাস্ট গিভ ইট আ শট, মানে তোমার মনের মধ্যে যা আসে সেটাকে বলে ফেলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অলরেডি কিন্তু রাত হয়ে গেছে, দেরি করলে হবে না, বলে দাও, ঠিক আছে? যে কোনো কিছু একটা বলো। হ্যাঁ, কোনটা তোমার কাছে মনে হয়েছে যে সহজ মনে হবে, ঠিক আছে? যেটা ইউজ করলে তুমি কি বলে এমসিকিউ সলভ করতে পারবা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি তোমাকে কখনো বলে যে তোমার কাছে ক্যালকুলেটর আছে, তোমাকে ক্যালকুলেটর দিয়ে দিয়েছে পরীক্ষার হলে। সো পরীক্ষার হলে যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে, তাহলে অবভিয়াসলি তুমি ডিটারমিনেন্ট দিয়ে করবে, কারণ তুমি 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেটা আছে সেটা খুব ইজিলি ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবে। কিন্তু শুলেস ফর্মুলাতে যেটা আসে সেটা তুমি ইজিলি বের করতে পারবে না, কিন্তু এটা তোমার একটুখানি ইজি ক্যালকুলেশন দেয়। সো ওই জন্য তুমি এটাকে উইদাউট ক্যালকুলেটর যখন তুমি সলভ করবে, যদি তোমাকে ধরো ঢাকা ভার্সিটি বা যেই ভার্সিটিতেই বলো না কেন এইগুলোতে যদি আসে, তখন তুমি ইউজ করবে হচ্ছে শুলেস ফর্মুলা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলে বেসিক, যে এইটুকু এইভাবে করে করলেই হবে। আচ্ছা, এখন দেখো তুমি যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করো না কেন, ম্যাট্রিক্স তো নির্ণায়কের ভ্যালু বের করা তো আমরা শিখেছি। তো আমরা যদি ডিটারমিনেন্ট মেথডে করতে যাই, ডিটারমিনেন্ট মেথডে করতে গেলে তোমাদের করতে হবে এইভাবে করে। এটাকে তুমি কি লিখবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এটাকে নিবে, তারপরে যে 6, তারপরে ধরো 6 5, তারপরে 1, তারপরে -9 -4 1, তারপরে -5 0 1, তারপরে এই নির্ণায়কের ভ্যালু তুমি সুন্দর মতো করে বের করে ফেলবে। এখন তুমি যদি চাও যে 1 0 1 0 করে বানাবা, ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি ওভাবে করে করতে পারো। তুমি যদি চাও যে আমি প্রথম লাইনে বিস্তৃত করে দিব ভাইয়া, তাহলে তুমি সেই নিয়মেও করতে পারো। ইটস টোটালি অন ইউ, তুমি কীভাবে করে মোস্ট কমফোর্টেবল, ঠিক আছে? সো ডিটারমিনেন্ট মেথডে যদি করো তাহলে এভাবে করে যাবে। আর কেউ যদি ভুলে যাও, কারো ভুলে যাওয়ার কথা না, কেউ যদি ইনকেস ভুলে যাও তাহলে আমাদের লেকচার 2টা একটু দেখে নিই ইউটিউব থেকে। আর শুলেস ফর্মুলাতে যদি করো তাহলে তোমার কি লেখা লাগবে, হাফ ইন্টু তুমি এক্সের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে লিখবে 6 -9 -5, এবং তারপর আবার 6কে লিখতে হবে। এরপরে ওয়াইয়ের ভ্যালুগুলো লিখবে 5, তারপরে -4, তারপরে 0, এরপরে 5। তো এভাবে করে লিখে তারপর আমরা লিখতে পারি। আমি শুলেসে সলভ করছি, ডিটারমিনেন্টে তোমরা যদি কেউ চাও তাহলে সলভ করতে পারো। হাফ ইন্টু, খেয়াল করো মাইনাস, প্রথমে আমরা কি বের করবো, -24, তাই না? এটা হচ্ছে -24, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, 5 নং হচ্ছে 45। তো 45 থেকে আমরা 24 বিয়োগ করলে কত পাই? 24 21 মনে হয়, তাই না? তো 21। তারপরে দেখো আমাদের এইটা এবং এটা নিতে হবে। তো -9 × 0 হচ্ছে 0, আবার এটা হচ্ছে +20, যেটা মাইনাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে -20। এরপর এখানে হচ্ছে -25, তারপর এটা হচ্ছে -0, তার মানে এটা হচ্ছে -25। তাহলে আলটিমেটলি দেখো তোমার ভ্যালু কত আসছে, তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 1 -25, মানে হচ্ছে -24, যেটাকে তুমি
মডুলাস মারলে পাবে হচ্ছে 24, অর্থাৎ হাফ দিয়ে গুণ করলে পাবে 12। এবং মাথায় রেখো পাশে এই বর্গ একক লেখাটা একদম ম্যান্ডেটরি। এই বর্গ একক যদি তুমি না লেখো তাহলে টিচারের কিন্তু তোমাকে নাম্বার কেটে দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো বর্গ এককটা অবভিয়াসলি লিখবে। ওকে, হোপফুলি সবাই বুঝে গেছো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না তোমাদের। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি ভাইয়াকে বলতে পারো, ভাইয়া তোমার সলভ করে দেবো। দেখো তোমরা পারবে নাকি, পারার কথা সবার। আর সবাইকে বলে রাখছি খাতাতে তুলে নেবে সবসময়, যেটাই করবে। আমাদের আগের ক্লাসের গুগল ক্লাসরুমে মনে হয় তোমার ক্লাস লেকচারের থ্রেডটা ওপেন করা হয় না, আমি ভুলে গেছিলাম। আর গতকালকে ক্লাস হয়েছে তো ওই জন্য তোমার সময় কম পেয়েছি। আজকে ইনশাল্লাহ থ্রেডটা ওপেন করে দেবো, 2টা লেকচারের থ্রেড ওপেন করে দেবো, 2টা লেকচারের পিডিএফ বানিয়ে আপলোড করে দেবে সবাই, ঠিক আছে? দেখেন এই পর্যন্ত বুঝেছো নাকি? বুঝছি ভাইয়া। এরপরে দেখো তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, বাট ওইটারই আরেকটা ম্যাথ, যেটা হচ্ছে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে এবং এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। ম্যাথটা সবাই করে ফেলো, কীভাবে করে করবে তোমার যে ফর্মুলা ইজিয়ার মনে হয় সেই ফর্মুলাতে এটাকে সলভ করে ফেলো, ঠিক আছে? ওটা সলভ করে তারপরে খাতা দেখব যে কোনো একজনের। আচ্ছা, অর্পার মিফতার অলরেডি শেষ, ঠিক আছে? তো টি এর মান কত আসছে তোমাদের? সাদিয়ারও শেষ দেখতে পাচ্ছি। টি এর ভ্যালু কত আসছে যাদের শেষ? -2। টি এর ভ্যালু আসছে -2। অন্য কারোকে অন্য কোনো কিছু আসছে? আচ্ছা দেখো, ভাইয়া কি এর মান 2টা আসছে না? 2টা আসছে, আমি তো জানি না, আমি তো করিও নাই। হ্যাঁ ভাইয়া 2টা আসছে। তারপর হচ্ছে ইকুয়েশনে বসা দেখলাম যে 19.5 ক্ষেত্রফল যেটার ক্ষেত্রে আছে সেটাই তো নিব, তো ওইটাই নিলাম। আচ্ছা আচ্ছা, চলো দেখি, আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে? তো প্রথমে তোমার যেটা আছে সেটা হচ্ছে যে এই দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন তোমার যে নিয়মটা সবচেয়ে বেশি ইজি সেটা ফলো করবে। আহ, আমার কাছে ধরো আপাতত কোনটা বেশি ফিজিবল মনে হচ্ছে? উম, আমার কাছে ফিজিবল মনে হচ্ছে তোমার ধরো শুলেসটা, ঠিক আছে? তো আমি শুলেস ফর্মুলা মেনে দিই এটাতে। তো আমরা যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা সমান সমান হচ্ছে হাফ ইন্টু, তারপরে মডুলাস দিয়ে তারপরে লিখবো হচ্ছে 3 2t, এরপরে 6, এরপরে 3, ঠিক আছে? তারপরে লিখবো হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, এরপরে লিখবো হচ্ছে t, এরপরে লিখবো হচ্ছে 4। এত বর্গ একক। তো এটার পরে আমরা যেটা করতে এরপরে নর্মালি সূত্রে ভাঙিয়ে দেব, ভাঙিয়ে দিয়ে যেটা লিখবো সেটা হচ্ছে যে হাফ 3 5 15 মাইনাস তোমার কি হবে 80। তো 15 মাইনাস 4 দোকানে 80, তারপরে হচ্ছে এখানে দাঁড়াবে তোমার 2t স্কোয়ার মাইনাস 5 6 30, এবং ফাইনালি তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 4 6 24 মাইনাস 3t। ওকে, সেটাই তো, এত বর্গ একক চলে আসছে। এরপরে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা হালকা পাতলা সূত্র ইয়ে করে দিই তাহলে দাঁড়ায় যেটা যে 2t স্কোয়ার, তারপরে তোমার দাঁড়ায় হচ্ছে 2t স্কোয়ার, এরপরে তুমি -8t মাইনাস 3t দিয়ে তুমি কি লিখতে পারো? -11t। এরপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে 24 আছে, 15 আছে, 24 আর 15 মিলে কত হয়? 29। 24 আর 15 মিলে হয় তোমার 29। 39। 39 থেকে 30 বিয়োগ করলে তোমার হয় 9, তাহলে এটা হচ্ছে +9। এই তো, তাহলে দেখো তোমাকে এরপরে তুমি বলতে পারো যে প্রশ্ন মতে এটা সমান সমান বলে দিয়েছে, প্রশ্ন মতে হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 সমান সমান বলে দিয়েছে হচ্ছে কত?
19.5 বর্গ একক। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো তাহলে এই জায়গা থেকে আমরা যদি নর্মালি সলভ করে দিই 19.5 বলেছে, তো এটাকে লিখতে পারি কি, একবারে লিখতে পারি হচ্ছে 39/2, এভাবেই তো লেখা যায়। তারপরে তুমি যদি 2 কেটে দাও তাহলে তোমার জিনিসটা দ্বারা হচ্ছে এমন 2t² মাইনাস 11t প্লাস 9 সমান সমান 2 তুমি কেটে দিয়েছো, তাহলে এখানে কি প্লাস মাইনাস 39 লিখতে পারো না? ঠিক আছে, কারণ এইটার ভ্যালু তোমার পজিটিভ হবে, ঠিক আছে, বাট কথা হচ্ছে ইন কেস যদি এটার ভ্যালু নেগেটিভ আসে তাহলে তোমার ভিতরে কি জিনিসটাকে পজিটিভ বানিয়ে দেবে না? তো তোমার তো প্লাসও আসতে পারে, তোমার তো মাইনাসও আসতে পারে। সো সূত্রের মধ্যে ওটাকে প্লাস মাইনাস 39 ধরা লাগবে। এরপরে তুমি ধরে এগুলোকে সলভ করে দিবে, ঠিক আছে। তারপর এটাকে সলভ করে দাও, ধরো প্লাস ধরে একবার সলভ করে দিবে। ভাইয়া প্লাস মাইনাস কেন নিলাম? ক্ষেত্রফল সবসময় প্লাস হবে না? হ্যাঁ ভাইয়া, শুধু প্লাস হওয়ার কথা। আচ্ছা এই জায়গাতে ক্ষেত্রফল, আচ্ছা হ্যাঁ ক্ষেত্রফল সবসময় প্লাস, এটা প্লাস ধরে নাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্লাস ধরে করলে তাহলে এটা কি দাঁড়াচ্ছে, তোমার ওই পাশে এসে -30 হবে, তাই না? তাহলে প্লাস ধরে করে তোমার হচ্ছে 2t² মাইনাস 11t মাইনাস 30 সমান সমান 0। দ্যাটস ইট। ওকে, তাহলে এই গেল। তাহলে এখান থেকে তুমি সলভ করে টি এর দুটো ভ্যালু পাবে। এখন টি এর ভ্যালুগুলোকে তুমি যদি কি বলে সিদ্ধ করে নাও একবার যে ঠিক আছে নাকি, তাহলে দেখবে যে দুটো ভ্যালু যদি হয় তাহলে দুটো ভ্যালুই হবে। আর সিদ্ধ করে যদি দুটো না হয়, যেহেতু মিফতা বললো যে একটা নাকি মিলে না, তাই না, এরকম কিছু ভাইয়া, আমার দেখে দুইটাই মিলে যাচ্ছে। দুইটাই মিলে যাচ্ছে। একটা মান আছে 15/2, একটা আছে হচ্ছে গিয়ে -2। আপনি একটু করে দেখেন তো। আমারও এই দুইটাই মান আসছে। তাহলে টি এর ভ্যালু কি আসছে 15/2, আর একটা হচ্ছে আরেকটা ভ্যালু কি আসছে মাইনাস -2। -2। আচ্ছা ওকে, তাহলে এখন সবাই ক্যালকুলেটর ইয়েতে বসায় দাও। -2 তো মনে হয় মিফতার আসে, তাই না? তাহলে ভাইয়া 15। মিলে যায়, হ্যাঁ দুইটাই হবে। ওকে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 2টা। দ্যাটস ইট, শেষ। এইগুলো হচ্ছে তুমি ধরো শুলেসে করেছো, তো শুলেসে তো আর ক্যালকুলেট করতে পারবে না। তোমরা ওই ইয়েতে কি বলে 3x3 ডিটারমিনেন্ট যেটা আছে ওইভাবে করে ওটার মধ্যে বসিয়ে দিবে, তারপরে দেখবে যে হচ্ছে নাকি। 15/2 বসিয়ে দিলে যদি হয়ে যায় তাহলে তো হয়েছে, আর যদি না হয়, না মিলে, তাহলে হবে না, এই আর কি। আর হলে কথা হচ্ছে যদি হয়ে যায় তাহলে তোমাদের এত চিন্তা ভাবনা করার দরকার নেই। ম্যাথের ইয়েগুলো খেয়াল রাখো আশেপাশে, তোমাদের এত চিন্তা ভাবনা করার কিছু নেই। ম্যাক্সিমাম মিলে যাওয়ার কথা, না মিলার কথা না। আমি যতটুকু জানি যে এই চ্যাপ্টারে এরকম কাহিনী নাই অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, তারপরে কথা হচ্ছে যে ত্রিভুজের ইয়ের আরেকটা ম্যাথ। এখানে বলেছে যে এক্স ওয়াই এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 6 বর্গ একক হয়, তাহলে তোমাকে দেখাতে বলেছে কোনো কিছু একটা। ঠিক আছে, তোমাকে কিছু একটা দেখাতে বলেছে। এই যে দেখো প্লাস মাইনাসের কথা যে বললাম, এটা মনে হয় এই জায়গাতে প্লাস মাইনাস আসবে। আচ্ছা দেখি চলো কি আসে। হ্যাঁ, তারপরে বাকিটুকু প্লাস মাইনাস তোমার। আচ্ছা এখানে প্লাস মাইনাসের কথা কেন বলেছিলাম আমি বলি। সেটা হচ্ছে যে ধরো তোমার এইটার ভিতরে যে ভ্যালুটা আছে সেটা যদি মাইনাস আসে, এইটার ভিতরের ভ্যালু তো মাইনাস আসতে পারে, তাই না? তো এইটার ভিতরের ভ্যালু যদি মাইনাস আসে, তোমারটা কি করবে বলো তো? মাইনাস অফ মাইনাস করে দিবে। মডুলাসের কাজ কিন্তু মাইনাস অফ মাইনাস করে দেয়। তো এটা তোমার প্লাস হলে যদি এটার ভিতরের ভ্যালু অ্যাকচুয়ালি 39/2 হয়, তাহলে কিন্তু প্লাস 39/2 হবে। আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাস 39/2 হবে, ঠিক আছে? তো এরকম একটা ইকুয়েশন আছে। তো এটাকে মাইনাস দ্বারা সলভ করো, তোমরা একটু মিলায় দেখো, ঠিক আছে? বা তোমাদের বইয়ের মধ্যে দেখো যে রেজাল্ট কী দেওয়া আছে, রেজাল্ট কি দুটো দেওয়া আছে নাকি কী দেওয়া আছে। কারণ মাইনাস দিয়েও তোমার হয়, আমি যতটুকু জানি হওয়ার কথা। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এটা সলভ করার ট্রাই করি। সেটা হচ্ছে যে এটাকে ধরো যদি শুলেস করে দেই তাহলে হচ্ছে এক্স 1 2 এক্স, তারপরে ওয়াই 2 1 ওয়াই। ঠিক আছে, এটাই তো ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে এটা।
ঠিক আছে, এত বর্গ একক। তো এটা সমান সমান বলে দিয়েছে 6। আচ্ছা হাফ আছে, হাফরে আমি ওই পাশে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, হাফকে পাশে গুণ করে 12 বানায় দিই। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে তুমি বলতে পারো 2x তারপরে হচ্ছে -y প্লাস 1 -4 প্লাস 2y - x, এটার মডুলাস সমান সমান হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 2x - x হচ্ছে x, 2y - y হচ্ছে প্লাস y, আর এখানে হচ্ছে প্লাস 1 -4 মিলে হচ্ছে -3 সমান সমান হচ্ছে 12। যদি মডুলাস উঠাও তাহলে মানে মডুলাসের কাজটা অ্যাকচুয়ালি কি দেখো, তোমার এইটার ভিতরের ভ্যালু কি, এইটার ভিতরের ভ্যালু কত হইতে পারে বলো তো? এইটার ভিতরের ভ্যালু কিন্তু প্লাসও হইতে পারে, +12 হইতে পারে, -12 হইতে পারে। এখন মডুলাসের কাজ হচ্ছে যদি +12 থাকে তার আগে একটা প্লাস দিবে, যদি -12 থাকে তার আগে একটা মাইনাস দিবে। এটা দিয়ে তোমার রেজাল্টকে ফেচ করবে 12। কিন্তু এইটার ভিতরের ভ্যালু যখন তুমি এটা থেকে তুলছো যে না আমি মডুলাস তুলে দিব, তাহলে মডুলাসের ভিতরের ভ্যালু তো তোমার প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাই না? তো এই জন্য আমরা প্লাস মাইনাস দুটোই লিখি অ্যাকচুয়ালি। সো দেখো এখান থেকে যদি আমরা প্লাস মাইনাস দুটোকেই লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, x + y - 3 সমান সমান হচ্ছে +-12। তো প্লাস নিলে এটা রেজাল্ট হবে x + y - 3 সমান সমান 12, যেটা তোমার -15 দিবে। তোমার মনে হয় এটা ডান পাশে দিয়ে করেছে, ডান পাশে দিয়েছে, তাহলে ওটাকে আমরা ডান পাশে নিলে পাচ্ছি হচ্ছে x + y সমান সমান 15। এরপরে দেখো যদি মাইনাস নেই তাহলে হবে তোমার x + y - 3 সমান সমান হচ্ছে -12, যেটা তুমি এই পাশে আনলে +12 হয়ে এটা হবে +9। সো x + y + 9 সমান সমান 0। এই যে দুটো পেলে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে যেভাবে করে দুটো পেয়েছি, আগেরটা তো অবভিয়াসলি দুটো ইকুয়েশন পাওয়ার কথা, দুটো ইকুয়েশনকে সলভ করে তোমরা মাইনাস নিয়েও সলভ করে দেখো, ঠিক আছে, কিছু না কিছু তো হবে। এরপরে তোমরা ধরো এটাকে শতসিদ্ধ করে দেখে নিও, বাট আমার যেটা মনে হয় হওয়া উচিত, ঠিক আছে। তো তারপরে যদি ধরো মিলে যায় মাইনাসের আনসার, তাহলে অবভিয়াসলি আনসার তোমরা 4টা দিবে, বুঝছো? না ভাইয়া, বই অ্যান্সার দুইটাই দেয়া আছে, ওই 16 নম্বর ম্যাথ। আচ্ছা তারপরেও তোমরা ধরো এটাকে কথা হচ্ছে বই তো তোমার একদম 100% ভুলের ইয়ে না, আমরা চলো মাইনাস দিয়ে রেজাল্টগুলো বের করে দেখি কি হয়, তারপরে মিলাই দেখি। তো এটাতে যদি মাইনাস ইউজ করি তাহলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে যে 2t² - 11t, তারপরে এটা তো -39 দিলে কি হবে, এটাকে প্লাস মাইনাস দিলাম, তাহলে মাইনাস দিলে হবে -39, ওর পাশে সে প্লাস হবে তো +48 হবে। তো 2t² - 11t + 48 সমান সমান 0। দেখবা যে এটার ভ্যালু হয়তো আসছে, কি বলো এটার নাম, ওই যে <0 আসছে, b² - 4ac, বা ধরো কোনো একটা অবাস্তব সংখ্যা আসছে এই জন্য দেয় নাই, বাট অবাস্তব সংখ্যা আসলে তো দেখায় দেয়া লাগবে, বুঝছো? এটা হচ্ছে কাহিনী। দেখো কি আসে দেখো তো সলভ করে। অবাস্তব সংখ্যা আছে। অবাস্তব সংখ্যা আসছে, এই যে দেখছো। তো এটাকে কিন্তু তোমার দেখায় দিতে হবে যে টি এর ভ্যালু তুমি দুটো অবাস্তব যে আসছে সেই দুটো অবাস্তব লিখে বলবা যে এর অবাস্তব সংখ্যা, অতএব এর এক্সিস্ট করে না। তো তারপরে অ্যাকচুয়ালি লিখে দিবা, বুঝছো? সো ইগনোর করো না, জাস্ট ইগনোর করো না, এটাকে লেখা লাগবে, বুঝছেন? তো এই আর কি। তো তারপরে বলবা যে এর অগ্রহণযোগ্য, এর অবাস্তব, টি এর ভ্যালু অগ্রহণযোগ্য, তারপরে তুমি শুধু বাস্তব ভ্যালুগুলো লিখে দিবা, শেষ। ক্লিয়ার সবাই? বুঝছি? জি ভাইয়া। ওকে, তাহলে এটা গেল, এই দুটো গেল। তারপরে তোমার চলো আরেকটা প্রবলেম সলভ করে ফেলি। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর শীর্ষগুলো এটা হলে এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ম্যাথটা করো। এই ম্যাথটা আমার মানে খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু আমার ভাল লাগে অনেক এই ম্যাথটা, কেন জানি উইয়ার্ডেস্ট রিজন আছে মনে হয়, বাট ভাল লাগে। 9 1, তারপর এটা হচ্ছে c -3 -1, ঠিক আছে। এটা সলভ করে ফেলা সবাই।
ও আচ্ছা, আমি ইয়েটা অন করে দিচ্ছি, পল কোশ্চেনটা অন করে দিচ্ছি। ওকে, আমি শেয়ার বন্ধ করছি। মিফতা খাতাটা ইয়ে করো। কথা হচ্ছে বাকি যারা এখনও ভাবছো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, কথা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ আমার কাছে মনে হয়, কারণ মানে এটাকে তুমি বলতে পারো যে ডিসেন্ট একটা ম্যাথ, যেটাকে তোমার একটুখানি হালকা ভাবলেই জিনিসটা হয়ে যায়, বাট খুব স্ট্যান্ডার্ড একটা ম্যাথ 2 নম্বরের কোশ্চেনে খুব ইজিলি আসতে পারে। সেটা হচ্ছে যে প্রথমে তুমি ক্ষেত্র দিয়ে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিবা, এরপরে হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সো এটা হচ্ছে তোমার বিসি এর দৈর্ঘ্য তুমি বের করতে পারবা, তো এটা হচ্ছে তোমার ভূমি। আর লম্ব হচ্ছে, এটাকে যদি আমি ডি ধরে নিই তাহলে এডি, তাহলে এই যে লম্ব হাফ ইন্টু বিসি ইন্টু এডি, তাহলে এডি এর দৈর্ঘ্য তুমি এভাবে করে পেয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, মিফতার খাতা পরেরটায় দেখবো। এটাতে দেখো তাহলে তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বের হয়েছে। আমি আর ক্ষেত্রফল বের করব না, এত কষ্ট করতে শুধু 29। 29, বাকি সবার সেম। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে 29 বর্গ একক। আর তাহলে আমরা এরপরে দেখো আমাদের কি বের করতে হবে। স্টেপ 1 হচ্ছে ক্ষেত্রফলটা বের করে নিলাম, ভালো কথা। তারপর আমার বিসি এর দৈর্ঘ্য বের করা লাগবে, অর্থাৎ ভূমি বিসি এর দৈর্ঘ্য কত হবে। ভূমি বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে কত হয় বলো। 2√10। 2√10 একক। হ্যাঁ, এটা ঠিক আছে, আমার যতটুকু মনে আছে আনসার ঠিক আছে, 2√10 হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমাদের বের করা লাগবে হচ্ছে লম্বের দৈর্ঘ্য কত, তার মানে লম্ব এডি সমান সমান কত। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তার মানে হাফ ইন্টু বিসি গুণন এডি। তার মানে এডির ভ্যালু হচ্ছে তোমার 20, ত্রিভুজ এ হচ্ছে 29 ইন্টু 2 বাই বিসি হচ্ছে তোমার 2√10, অর্থাৎ এটা যদি কেটে দাও তাহলে তোমার ভ্যালু হবে 29/√10। এত একক হচ্ছে তোমার লম্বের দৈর্ঘ্য। যদি আমি ভুল না হই তাহলে এটাই ভ্যালু। ঠিক আছে, তোমাদের সবার সাথে যদি মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, এই আর কি। ওকে, সো দ্যাটস ইট। এইটা মোটামুটি শেষ। এরপরে চলো 5 নাম্বার প্রবলেমে চলে যাই। সমরেখ হলে, এখন সমরেখ হওয়া মানে কি দেখো তো। সমরেখ হলে আমরা আগের যে চ্যাপ্টার আছে সেটা অনুযায়ী তোমার কি বলেছিলাম, যে প্রথম রেখা, দ্বিতীয় রেখা এবং তৃতীয় রেখা, এই যে তিনটা এবি বিসি, এই দুটার সমষ্টি কী হবে, এসি এর সমান। যদি এটা হয় তাহলে আমরা তাকে একটা সরল রেখা বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ সমরেখ, মানে ওটা একটা সমরেখ বলতে পারি। ঠিক আছে, বাট এখানে তোমাকে বলেছে যে এরা সমরেখ, মানে ওটা হচ্ছে একটা সরল রেখা ফর্ম করেছে, বাট এখানে তোমাকে বলেছে একটা সমরেখ হয়, তার মানে একটা রেখার মধ্যে উপস্থিত হয়। তার মানে কি, রেখাটা তোমার ওরা মিলে সরল রেখা ফর্ম করেছে না, রেখাটা তোমার অনেক বেশি বড় হতে পারে, কোনো সমস্যা নেই, রেখাটা তোমার তার ইচ্ছা মতো বড় হতে পারে, বাট তার মধ্যে একটা বিন্দু এ হবে, আরেকটা বিন্দু বি হবে, আরেকটা বিন্দু সি হবে, বাট রেখাটা তোমার তার ইচ্ছা মতো বড় হতে পারে। বুঝছো, এটা হচ্ছে, এটা দুইটা কিন্তু একই প্রমাণ না। বুঝছো, তুমি ওটাকে এটা দ্বারা প্রমাণ করতে পারো, কারণ একটা সরল রেখা, তুমি যদি বলো যে এরা একটা সরল রেখা ফর্ম করেছে, তার মানে হচ্ছে একটা রেখার উপরেই অবস্থিত, তুমি ওটাকে এই সূত্র দ্বারা প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এইটাকে যদি তুমি ওই সূত্রে অ্যাপ্লাই করতে যাও, সমরেখর ক্ষেত্রে তুমি যদি সরল রেখাটা অ্যাপ্লাই করতে যাও, তুমি যদি লেখো যে এ বি প্লাস বিসি সমান সমান এসি হলেই সমরেখ, না ভাই, এটা সম্পূর্ণ ভুল। কারণ সমরেখ মানে হচ্ছে রেখাটা যত ইচ্ছা তত বড় হইতে পারে, তার মধ্যে 3টা পয়েন্ট হচ্ছে এবিসি। তো এটাকে কিভাবে করে প্রমাণ করা লাগে তোমরা অলরেডি জানো, যে এবিসি দ্বারা গঠিত যে ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি প্রমাণ করা লাগে, 0 প্রমাণ করতে হয়। যদি এদের দ্বারা কোনো ক্ষেত্রফল গঠিত না হয় তাহলেই কি হবে, তোমার এরা হবে সমরেখ, তাই না। তার মানে তুমি তো বুঝতেছো যে যদি এতটুকুও হয় তাহলে তো এর একটা ক্ষেত্রফল ফর্ম করতেছে, বাট ক্ষেত্রফল ফর্ম করবে না কখন, 3টা পয়েন্ট, যখন তারা একটা রেখার উপরে থাকবে, তার শুধু একটা মাত্র ডাইমেনশন থাকবে, দৈর্ঘ্য থাকবে অথবা প্রস্থ থাকবে অথবা উচ্চতা থাকবে, দুটো একসাথে থাকবে না তখনই যখন তারা সমরেখা হবে। সো তোমার কি প্রমাণ করা লাগবে, এদের ক্ষেত্রফল হচ্ছে 0। তো এটাই প্রমাণ করে দিবে যে এদের ক্ষেত্রফল হচ্ছে 0। তো তুমি এখন
যে ফর্মুলা ইউজ করো না কেন সেভাবে করে যাবা। ধরো যদি শুলেসই ইউজ করি, আমি যে মিলে যাওয়ার কথা, শুলেস যদি ইউজ করি তাহলে বলবো যে A01A, তারপরে 0B10, এটা হবে ভাইয়া তোমার। আমি যদি এটা ঢাল দিয়ে প্রমাণ করতে চাই, 3টা বিন্দুর ঢাল। কি হচ্ছে ব্রো, এরকম কেন হলো? আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো। 3টা বিন্দুর ঢাল, হ্যাঁ তুমি ভাই প্রমাণ করতে পারো যে 3টা সমরেখো, যে তুমি ঢাল প্রমাণ করছো যে এটার ঢাল এবং এটার ঢাল সমান, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে সমরেখ, কিন্তু এটাকে তুমি আমাকে বলো তো দুইটা সমান্তরাল রেখার ঢাল কি হয়? সমান হয় না? দুটো সমান্তরাল রেখার ঢাল কিন্তু সমান হয়। তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলি এসি, ধরো এসি, তোমাকে প্রথমে দুইটা ঢাল সমান প্রমাণ করা লাগবে। তোমাকে এসি এর ইকুয়েশন বের করতে হবে। এসি এর ইকুয়েশন বের করে তুমি সেটার মধ্যে বি কে বসায় দিবা। বি কে বসায় দিয়ে তুমি দেখবা যে ওটার ভ্যালু তোমার 0 আসছে কিনা, ঠিক আছে? এসি দ্বারা গঠিত যে সরল রেখা আছে সেটা বের করবা, এবং সেটার উপরে তুমি বি কে বসায় দিয়ে ভ্যালু যদি 0 হয় তাহলে তুমি বলতে পারো যে এরা সমরেখ। ওইটাও একটা ওয়ে আছে, দুইটা ওয়ে আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখন তুমি যেটাকে ফলো করো। এখন কথা হচ্ছে তুমি ওটা যদি করতে যাও তাহলে দেখো তোমার স্টেপ কী কী লাগছে। প্রথম আমাকে যে এদের দুইজন গামী যে সরল রেখা আছে সেটা বের করা লাগতেছে। তারপরে সেটার মধ্যে বিকে বসে প্রমাণ করা লাগতেছে, 2 স্টেপে করা লাগতেছে। বাট এটা কিন্তু তোমার 1 স্টেপে হয়ে যাচ্ছে। ওই স্টেপে হবে না আমি বলি নাই, হবে, ঠিকই হবে, বাট এই স্টেপ কম্পারেটিভলি ইজিয়ার, বুঝছো? সো তুমি তোমার ইচ্ছা মতো যেই পারো না কেন সেটা তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা তোমার হাফ, ওইটার সাথে গুণ করলে 0 হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। আর এদিকে তোমার হবে হচ্ছে AB মাইনাস 0, তারপর হচ্ছে 0 মাইনাস B, তারপরে হবে তোমার 0 মাইনাস A সমান সমান 0। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে AB সমান সমান A প্লাস B। তো AB সমান সমান A প্লাস B, এরপরে যদি আমরা চাই যে এবি দ্বারা সবাইকে ভাগ করে দিব, এরপরে লাইন হবে এরপরের লাইন হবে তোমার এবি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। এবি দ্বারা উভয় পক্ষকে যদি ভাগ করো তাহলে পাবা, দেখবা যে প্রথমে 1/b, আচ্ছা আমি এখানে লিখে একবারে প্রথমটা পাবো হচ্ছে এবি বাই, আরে শুরু হয় না কেন, এবি বাই এবি, তারপরে সমান সমান পাবো এ বাই এবি, প্লাস পাবো হচ্ছে বি বাই এবি, ঠিক আছে? তো এটা হচ্ছে এবি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব, এবি দ্বারা ভাগ করে। সো তুমি কি পাচ্ছ আলটিমেটলি? এটা পাবা হচ্ছে 1/a, তারপর একটা পাবো 1/b, আর এই পাশে একটা পাবা হচ্ছে 1, শেষ, ঠিক আছে? এখন এই সেম জিনিস হয়তো তুমি সরল রেখার সূত্র করেও দিতে পারতা, বাট আমার কাছে মনে হয় যে এটা কম্পারেটিভলি বেটার, বুঝছো? ইজিয়ার, এবং কয়েক লাইনে, মাত্র 4 লাইনে হয়ে যাচ্ছে। ওটাতে তোমার ওই সরল রেখার ইকুয়েশন বের করতে 4 লাইন লাগবে, বুঝছো? এই আর কি। তো মোটামুটি সহজ, কঠিন একটাও না। এরপরে দেখো এই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এবং দেখাও যে t সমান সমান 2 এবং t সমান সমান -1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখা হবে। এটা কি সবাই পারবা না বলো তো? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে এবং t সমান সমান 2 এবং 1/2 হলে, তার মানে তুমি ক্ষেত্রফল বের করার পরে দেখো এইখানে অনেকে একটা ভুল করবে, সেটা হচ্ছে অনেকে এই জায়গাতেই মানে প্রথম দিকেই তোমার t সমান সমান 2 বসা একবার বাইর করবে, t সমান সমান -1/2 বসা একবার বাইর করবে, তারপরে বাইর করবে যে এটা সমরেখ। ঠিক আছে? এখন ভাই এত কষ্ট করার দরকার নেই, তুমি প্রথমে ক্ষেত্রফলটা বের করো। তোমার প্রথম স্টেপ হবে ক্ষেত্রফল বের করা। এখন ক্ষেত্রফল তুমি বেসিক্যালি টি এর একটা ইকুয়েশন পাবা, ফাংশন অফ টি পাবা, ঠিক আছে? ওই যে ফাংশন অফ টি এর মধ্যে তুমি f2 বের করবা, একবার f2 সমান সমান 0 প্রমাণ করলে হবে, আর একবার f অফ -1/2 সমান সমান যদি 0 প্রমাণ করে দাও তাহলেই জিনিসটা শেষ, ঠিক আছে? তো এত কষ্ট করে প্রথম থেকে বারবার করা লাগবে না ভাই। তুমি যদি প্রথম একবার ক্ষেত্রফল বের করে করো তাহলেই সবচেয়ে ওয়াইজ ওয়েতে তুমি এই জিনিসটাকে সলভ করতে পারবা। এটা কি সবাই পারবা নাকি পারবা না বলো? পারবো ভাইয়া। ভাইয়া পারবো। এটা থাকবে তোমাদের HW। আজকে HW কথা হচ্ছে HW তোমার শুধু এগুলো থাকবে না, আমি তোমাদের একদম ডেডিকেটেডলি হাতে লিখে কয়েকটা HW দিয়ে দিব কোশ্চেন, ঠিক আছে? ওইগুলো তোমাদের HW থাকবে আজকে। সো আপাতত দেখো এটা তাহলে HW এর মধ্যে একটা প্রথম নাম্বার HW, 1 নাম্বার HW, সবাই এটা দিবা।
তারপরে দেখো এবিসি বা বাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো হচ্ছে এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো এটা হচ্ছে এবিসি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুগুলো হচ্ছে এটা। তো এই যে এইটা তো তোমাকে বলে দিয়েছে, ধরো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তো এই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুগুলো, তার মানে এটা ধরো তুমি যদি ধরে নাও এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে এটা ধরো 1,2। ঠিক আছে, আর তুমি তোমার মতো করে ধরে নাও আর কি। ই ধরো, এটা ধরো 4,4, আর এটা ধরো এফ, এটা ধরো তোমার 2,8। তো তোমাকে এখন ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা লাগবে। এইটা এক কাজ করো, সবাই সবার মতো করে বের করার ট্রাই করো। তো আমার কাছে একটা শর্টকাট আছে, শর্টকাট বলতে ইজিয়ার ওয়ে আছে। আমি দেখি ওই ইজিয়ার ওয়েতে কে কে করতে পারো, আর কে কে তোমার বড় মেথডে করতে পারো। ঠিক আছে, ইজিয়ার ওয়েতে করলে তোমার সময় লাগবে হচ্ছে 3 মিনিট অ্যাট বেস্ট, আর বড় নিয়মে করলে তোমার টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 মিনিট। সো তোমার যদি 3 মিনিটের চেয়ে বেশি সময় লাগতে থাকে, তার মানে হচ্ছে তুমি বড় মেথডটাতে যাচ্ছ। সো সবাই শুরু করে দাও। ক্যালকুলেটর ইউজ করার সময় লাগবে হচ্ছে প্রায় 1 মিনিট। ইজিয়ার মেথডে করলে সময় লাগবে হচ্ছে 3 মিনিটের মতো, আর টাফ ওয়েতে করলে তোমার সময় লাগবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8 মিনিটের মতো। ইউসুফের অলরেডি শেষ, সাবাস। তার মানে তুমি ইজি মেথড অবভিয়াসলি অ্যাপ্লাই করছো, বড় মেথড অ্যাপ্লাই করলে হওয়ার কথা না এত কম সময়ে। মিফতার শেষ। ওকে, আমাদের 3 মিনিট হতে আরও 1 মিনিটের মতো বাকি আছে। স্বর্ণারও শেষ, তার মানে স্বর্ণও শর্টকাট ইউজ করতে পেরেছে। ওকে, দেখেন এইটার দুটো মেথড আছে, মানে 3টা মেথড। 3টা বলতে ক্যালকুলেটর ইউজ করলে তো তুমি নির্ণায়ক বা ক্ষেত্রফলের ভ্যালু একবারে বের করে ফেলতে পারো, ওইটা তো টোটালি আলাদা জিনিস। আপাতত আমরা টাফ মেথডটা নিয়ে একটুখানি কথা বলবো। ঠিক আছে, টাফ মেথডটা কি? টাফ মেথডটা হচ্ছে আমরা আগের চ্যাপ্টার যেটা ছিল সেখানে কিন্তু একটা ম্যাথ করেছিলাম, খেয়াল আছে তোমাদের? যে মধ্যবিন্দু দেওয়া থাকলে তুমি এই যে শীর্ষবিন্দুগুলো আছে সেগুলোর স্থানাঙ্ক বের করতে পারো। এটাকে আলফা প্লাস বিটা ধরবা, আলফা বিটা ধরবা, এটাকে এক্স ওয়াই ধরবা, এটাকে ধরো আরেকটা কিছু ধরবা। তো ধরার পরে তারপরে তুমি ধরো যদি ইকুয়েশন করতে থাকো, তাহলে আগের ক্লাসের লেকচারটা দেখে নিও। আগের ক্লাসের লেকচারটা দেখলেই তোমরা দেখবা যে এগুলোর মানে মোটামুটি বুঝে যাবা যে মধ্যবিন্দু বের করার জন্য অনেক বড় একটা ইকুয়েশন বের টের করে। ওটা মনে আছে, আমি 1 পেজ জুড়ে করেছিলাম ম্যাথটা, এবং সলিউশনও তারপরে তোমরা করেছিলে। ঠিক আছে, তো ওইটা একটা মেথড, ওটা ঠিক আছে। ওটা থেকে তুমি শীর্ষগুলো পাওয়ার পরে তারপরে ক্ষেত্রফল বাইর করে দিবা, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা মেথড সেটা হচ্ছে, সেটা করতে গেলে তোমাদের ক্লাস 10-এর একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। ক্লাস এসএসসিতে তোমরা একটা সূত্র পড়ে আসছো উপপাদ্য টাইপের 14 বা 15 নম্বর চ্যাপ্টারে। সেই উপপাদ্যটা ছিল এমন যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দ্বারা, আচ্ছা না সরি দাঁড়াও, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে করেছিল, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা বা মধ্যবিন্দু সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। ঠিক আছে, এটা আমরা সবাই পড়েছিলাম। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি বলছে দেখো, তোমাকে বলেছিল যে অ্যাজিউম এই যে মধ্যবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে এইটা,
তো টোটাল যে ত্রিভুজটার ক্ষেত্রফল দেখো, এইটার ক্ষেত্রফলের সমান এইটা, এটার সমান এইটা, এটার সমান এইটা। তো এই যে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল, তো এটা হচ্ছে যে তুমি মধ্যবিন্দু দ্বারা যে ত্রিভুজটা পেয়েছো না, এটার 4 গুণের সমান। তো তুমি তো খুব ইজিলি করতে পারো, তুমি কিন্তু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বের করতে পারো খুব ইজিলি, তাই না? ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল কিন্তু তুমি বের করতে পারো একদম এক নিমেষে, ওই হাফ দিয়ে তুমি শুলেস ফেলো আর তুমি ডিটারমিনেন্ট ফেলো, তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। তারপরে তুমি কি করে দিবা, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে জাস্ট ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ। এইটা ইউজ করেই কিন্তু তুমি টোটাল জিনিসটার সলিউশন কিন্তু বের করে ফেলতে পারছো। তাহলে কি এটা খুব ইজি হয়ে গেল না সলিউশনটা, বলো? তোমার ওই যে এক পেজের বের করে তুমি শীর্ষ বের করছো, তারপর আবার ধরো 4-5 লাইন, 3-4-5 লাইন যেটাই হোক না কেন, তুমি সেটা করে কি বের করছো, তোমার ওই ক্ষেত্রফল বের করছো হচ্ছে ডিটারমিনেন্ট বা শুলেস দিয়ে। জিনিসটা কিন্তু মোটামুটি 1.5 পেজের মতো হয়ে যাবে। তো 1.5 পেজের জায়গায় তুমি দেখো, তুমি জাস্ট কী করছো, যে আমরা জানি এটা সমান সমান এটা, অতএব ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল হচ্ছে এটা, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে এটা। হাফ পেজের মধ্যে তোমার টোটাল প্রমাণ শেষ, বুঝছো? তো এই হচ্ছে যে প্র্যাকটিস করার সবচেয়ে ইজি ওয়ে, মানে প্র্যাকটিস করার পার্টস যেগুলো যারা প্র্যাকটিস করে না তারা ধরো আগের চ্যাপ্টারটা প্র্যাকটিস করলো, ভাবলো যে এটা অনেক সহজ, ওর মাথায় কিন্তু আগের চ্যাপ্টারের এই ম্যাথটা মাথার মধ্যে সেট হয়ে আছে, সে কিন্তু ওই মেথডে যাওয়ার ট্রাই করবে। বাট তোমরা যারা প্র্যাকটিস করবা তাদের ক্ষেত্রে দেখবা যে এইসব ছোটোখাটো জিনিসপত্র অনেক ইজি হয়ে যাবে, এটার ফলে দেখবা পরে যে বেনিফিটগুলো পাবা পরীক্ষার হলে। যাই হোক, সময় নষ্ট না করি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রবলেম গেল, আর 3টার মতো প্রবলেম আছে। এরপরের প্রবলেম দেখো, তোমাদের বলা হয়েছে এবিসি ডি চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলো দেয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তো চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলো দেয়া থাকলে তোমরা শুলেস ইউজ করবা এটাতে। শুলেস ইউজ করলে দেখবা যে তোমার ক্ষেত্রফল পেয়ে গেছো। সবাই ক্ষেত্রফল বের করে আমাকে ভ্যালুটা বলে ফেলো, তাহলেই হয়ে যাচ্ছে। পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, যাদের শেষ হয়েছে তারা শেষ করে আমাকে রেজাল্টটা বলে দাও। আচ্ছা, মিফতার অলরেডি শেষ, 27 বের হয়ে গেছে। তো এইগুলো তো বুঝতে পারছো অনেক সহজ। 27 বের হয়েছে মিফতার। বাকিরা বের করে বলো যে কাদের সাথে মিলেছে কাদের সাথে মিলে নেই। ওকে, তাহলে অর্প বলছে 27, তো আনসার 27। কারো সমস্যা হওয়ার কথা না, এগুলো জাস্ট শুলেস ফেলে দিবা, শুলেস ফেললে হয়ে যাবে। শুলেস কীভাবে করে ফেলতে হয় ক্লাসের প্রথমে বলা আছে। এখন দেখো তারপরের ম্যাথে চলে আসি। সবার তো শেষ মনে হয়, তাই না? বাকিদের শেষ তো, 2জন বলেছো। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এখন চলো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ হচ্ছে 9 নম্বর ম্যাথ। এটা হচ্ছে জাস্ট শুলেস ফেলে তোমার বুঝতেছোই যে আগের ম্যাথটাই রেপ্লিকা করা। আগের ম্যাথটাতেই তোমার জাস্ট একটাতে কি বলা আছে, একটা আননোন দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে ক্ষেত্রফলের ভ্যালুটা বলে দিয়েছে 0। শেষ, তোমাকে বলেছে কে এর মান বের করতে। তো জাস্ট তুমি এখন ক্ষেত্রফল 0 বসায় তোমার যেটা বাইর হয় সেটা কে এর মানটা বের করে ফেলবা, জিনিসটা সহজ করে ফেলো। ঠিক আছে, বাসার জন্য এগুলো কাজ দিব না, বাসার জন্য তোমাদের বেশ কিছু ভালো ভালো ম্যাথ আমি সিলেক্ট করে রেখেছি, সেগুলো করতে দেবো, এগুলো হোমওয়ার্ক দেবো না। আচ্ছা, পল কোশ্চেন লঞ্চ করে দিই, পল কোশ্চেন থেকে ভোট করে দিও যাদের শেষ। আর এগুলো সময় লাগবে না, আমি তোমার ওই জন্য পজও করতেছি না, রেকর্ডিং সব কিছু চলুক, ঠিক আছে? পজ টজ করে লাভ নেই, কারণ তোমাদের সবার একদম অনেক তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে।
ওকে, সবারই শেষ অলমোস্ট। তো কথা হচ্ছে ভ্যালু কত আসছে? 3 3 আসছে। ওকে, সো 3 আসছে, কে এর ভ্যালু 3, তো এগুলো নর্মালি করে ফেলবা। কথা হচ্ছে তারপরেও ভদ্রতা পারপাজে একটুখানি করে দেয়, সেটা হচ্ছে 1 -5 7 কে 1 এভাবে করে করবা। তারপরে হচ্ছে 2 6 -4 -2 তারপরে 2, এই তো এটা সমান সমান 0 বলবা। তারপর এখান থেকে ওটা 0 হলে তাহলে এটা হচ্ছে 6, তারপরে হচ্ছে -10 মানে +10, তারপরে +20, তারপরে হচ্ছে -6 7 42, তাই না? তারপরে এটা হচ্ছে -14 +4k, তারপরে +2k, এটা মাইনাস মাইনাসে +2, এটা সমান সমান 0। এটা দুইটা রেজাল্ট আসার কথা না ভাই? এটার তো দুইটা রেজাল্ট আসার কথা, মডুলাস আছে না? সো এখান থেকে দেখো তুমি 4k আর স্যার ওর পাশে তো 0 মডুলাস ও থাকে। আচ্ছা সরি, মডুলাস থাকলেও কি না থাকলেও কি 0, তো সরি। 4k + 2k হচ্ছে 6k, তারপরে হচ্ছে এখান থেকে -14, এটা হচ্ছে 20 30 36 38, এটা হচ্ছে 38 আর এদিকে হচ্ছে 56, তাহলে এটা হচ্ছে 24-এর মতো আসে, না সরি 42 আর 14 হচ্ছে 18-এর মতো আসে। -18 সমান সমান 0, তাহলে কে সমান সমান হচ্ছে 18/6 মানে 3। হ্যাঁ ঠিক আছে, 3। ঠিক আছে, তো এইভাবে করে বের করে ফেলবা। ওই পাশে 0, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো রেখাংশ বিভক্তকরণ। এইটার ম্যাথটা তোমার এবিকে সিডি রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এইটা আমি তোমাদের করতে দিলাম এবং করতে দিয়ে এটা দেখবো যে তোমরা কে কীভাবে করে করেছো। এইটা তোমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতে পারো, সত্য কথা, মানে ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতে পারো, কিন্তু ক্ষেত্রফলের সূত্র দিয়ে না করেও তোমরা আরও ইজি ওয়েতে করতে পারো। তোমরা জানো তোমরা কীভাবে করে করবা, ঠিক আছে? ক্ষেত্রফলেই করা লাগবে সেটা না। আমি যদি তোমাদের ক্ষেত্রফল এখন শিখাই তাহলে আমার বলা হবে যে কাইন্ড অফ মানে জাস্ট এখন চ্যাপ্টার পড়াচ্ছি, এখন ওটা কী বলে ক্ষেত্রফলে করো, 2 দিন পরে এটাকে অন্য নিয়মে করবা। অত প্যাচ খোঁচার দরকার নাই ভাই, তুমি নর্মালি যে মেথডে করবা একবারে সেই মেথডে করে ফেলো, ঠিক আছে? তোমরা করে আসছো অলরেডি চ্যাপ্টার, সো তোমাদের সমস্যা হবে না বুঝতে, ঠিক আছে? তো তোমরা যেই মেথডে পারো সেই মেথডেই সলিউশনটা করে ফেলো, এই আর কি। পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। ভাই এটা এখন করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন করে ফেলো, আজকে লাস্ট প্রবলেম এটা। ওকে, তাহলে শুরু করে দে এটা, ঠিক আছে? এটা তোমার মোটামুটি ইন্টারেস্টিং। কথা হচ্ছে এটাকে তোমার ক্ষেত্রফল দিয়ে করতে পারো, বাট ক্ষেত্রফল দিয়ে যেটা করবা সেটা হচ্ছে কি বলে রেকমেন্ডেড না অ্যাকচুয়ালি। মানে ওইভাবে করে করলে হচ্ছে তোমার বিরক্ত লেগে যাবে অ্যাকচুয়ালি, মানে বিরক্ত লাগবে। মেইন কথা হচ্ছে এটা। যদি কেউ চাও তাহলে আমি তো কীভাবে করে ক্ষেত্রফল দিয়ে করা লাগবে সেটা তোমাদের দিয়ে দিব না, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এটাকে তোমার ক্ষেত্রফল ছাড়াও অনেক ইজি একটা ওয়েতে করা যায়। ক্র্যাশ কোর্সের ক্লাস, এই জন্য ওই মেথড আর দেখাবো না, শুধু শুধু গোল পাকায় লাভ নেই। দেখো, ধরো আমি ধরে নিচ্ছি তোমার দুইটা রেখাংশ বলেছে, একটা হচ্ছে এবি আর আরেকটা হচ্ছে সিডি। তো তুমি ধরে নাও এটা হচ্ছে এবি আর এটা ধরো হচ্ছে সিডি, ওকে? তো দেখো এ হচ্ছে তোমার 1, -8, বি হচ্ছে তোমার -3, 4, সি হচ্ছে 0, 7 এবং ডি হচ্ছে তোমার 3, 16। তো এখন দেখো এবিকে সিডি রেখাংশ যে অনুপাতে ভাগ করেছে, তার মানে ভাগ করেছে কে? ভাগ করেছে হচ্ছে সিডি, বিভক্ত হয়েছে কে? এবি। তার মানে তোমার অনুপাত যে বের করা লাগবে বা কত অনুপাতে বিভক্ত করেছে সেটা কার অনুপাত বের করা লাগবে বলো তো? বের করা লাগবে কিন্তু এবি এর অনুপাত, মানে এবি কত অনুপাতে বিভক্ত হয়েছে, কারণ সিডি করেছে বিভক্ত, এবি হয়েছে বিভক্ত। তার মানে যে হয়েছে তুমি অবভিয়াসলি তারটা বের করবা, তার মানে তোমার অ্যাকচুয়ালি এইটা এবং এটা বের করতে হবে, বুঝছো? আচ্ছা, যাই হোক, আমাদের কি বের করতে হবে সেটা আমরা বুঝে গেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাতে অ্যাচিভ করা, তাই না? মানে এই পর্যন্ত আসা। ওকে, যাই হোক, ওটাকে আমরা পরে দেখছি, পরে গুনতেছি। আপাতত খেয়াল করে দেখো, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে এবি এবং সিডি, কথা হচ্ছে তুমি যদি যে বিন্দুতে বিভক্ত হয়েছে সেটা কি
এই দুজনের ছেদ বিন্দু। এখন তুমি যদি এই দুজনের ছেদ বিন্দু বের করতে যাও, তোমার কি করা লাগবে? এদের ইকুয়েশন বের করতে হবে। তো তুমি খেয়াল করে দেখো, এ বি এর ইকুয়েশন যখন বের করবা, এ বি এর ইকুয়েশন বের করলে কি হচ্ছে? ওয়াই মাইনাস ওয়াই প্লাস এইট হবে আর কি, মাইনাস মাইনাস এইট আর কি, ওয়াই প্লাস এইট, তারপর হচ্ছে মাইনাস এইট মাইনাস ফোর সমান সমান হবে এক্স, তারপর হবে মাইনাস ওয়ান, তাই না? তারপর হবে ওয়ান মাইনাস মাইনাস থ্রি, মানে ওয়ান প্লাস ফোর। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, এটা দাঁড়ায় -12, এখানে দাঁড়ায় 5, যদি আমি ভুল না হয়। আমার ক্যালকুলেশন কিন্তু এই যে 1 + 3 হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 4 হবে। তো এটা হচ্ছে -12, এটা হচ্ছে 4। তুমি যদি কাটাকাটি করো তাহলে এটা হবে -3। তাহলে আমি শর্টে লিখতে পারি y + 8, এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে x - 1। তো তুমি যদি গুণ করে দাও, তোমার রেজাল্ট হবে y + 8 = -3x + 3। বাম পাশে নিয়ে আসো, কি হবে? 3x + y, তারপরে তোমার ডান পাশে লেখো বাম পাশে লেখো জিনিসটা একই, প্লাস সমান কি বলে, +5 সমান হবে তোমার 0। ওকে, এটা তো বের করতে পারলাম এ বি এর ইকুয়েশন। সেম ওয়েতে তোমরা আমাকে সিডি এর ইকুয়েশন বের করে দাও। সেমভাবে করে সিডি এর ইকুয়েশন কী হবে আমাকে বলো। সিডি এর ইকুয়েশন কি হয়? 3x - y + 7 is equal to 0 3x - y plus 7. + 7 is equal to 0। ঠিক আছে, ওকে, ভালো কথা। তো এই দুটোকে এখন তুমি চাইলে সলভ করতে পারো, তাই না? এই দুটোকে চাইলে তুমি সলভ করতে পারো। তো ধরো এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে যে 1 ও 2 এর ইয়ে বের করবো, কি বলো এটার নাম? সমাধান। 1 ও 2 এর সমাধান। তো 1 ও 2 এর সমাধান বের করো তোমরা যেই নিয়মে কমফোর্টেবল সেই নিয়মে করতে X পারো। is equal to -2, y is equal to 1. x = -2, y = 1, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, আমরা যদি এই জায়গাগুলোতে আবার লিখি, এটাকে ধরেছিলাম এ বি, এটাকে ধরেছিলাম সি, এটাকে ধরেছিলাম ডি, এবং এটা হচ্ছে ও, যেটার ভ্যালু কি দেখলাম? -2 আর (1). এ এর ভ্যালু কত দেখেছিলাম খেয়াল আছে? এ বি এর ভ্যালু, এ এর ভ্যালু দেখেছিলাম তোমার, কারণ এ বিকে কিন্তু ভাগ করেছি 1 - 8, আর এটা হচ্ছে -3,4। তাহলে তুমি দেখো এ জানো, বি জানো, মাঝখানে কত আছে সেটা জানো, তুমি ধরে নিচ্ছ এটা হচ্ছে k:1 অনুপাতে ভাগ করেছে, তাহলে কি জিনিসটা বের করতে পারবা না? কি হবে বলো? তাহলে মনে করি ও -2,1 বিন্দুটি এ বিকে k:1 অনুপাতে বিভক্ত করেছে, তাই না? তো তুমি যে কোনো একটা ধরো, আমার কাছে মনে হচ্ছে যে ওয়াইয়েরটা দিয়ে করলে সুবিধা হবে, কারণ 1 আছে। তো 1 সমান কী হবে বলো তো? 1 সমান হবে k × 4, তার মানে 4k, তারপরে -8 × 1, তার মানে এটা হচ্ছে -8, সরি -8 × 1, হ্যাঁ ঠিক আছে, -8 × 1, তাহলে এটা হচ্ছে -8 ডিভাইডেড বাই k + 1। তাহলে এখান থেকে দেখো k + 1 সমান আমরা পাচ্ছি হচ্ছে 4k - 8। তাহলে এখান থেকে দেখো 3k সমান আমরা পাচ্ছি হচ্ছে 8 কে পাশে নেই, তাহলে হবে 9। তাহলে k সমান পাচ্ছি হচ্ছে 3, অতএব k:1 সমান হচ্ছে 3:1। বুঝছো রেজাল্ট কি এটা আসছে? অপা তোমার শেষ হয়েছিল মনে হয় এটা সবার আগে। জি ভাইয়া, এটাই আসছে। ওকে, সো তোমরা চাইলে এভাবে করে বের করতে পারো। আর যদি কারো ক্ষেত্রফলেরটা লাগে তাহলে আমাকে বলো যে ভাই ক্ষেত্রফলেরটা কীভাবে করে করব। বাট আমি বলবো এটাই সবচেয়ে ইজি ওয়ে, এটা সবচেয়ে ডিসেন্ট ওয়ে, এটা সবচেয়ে কী বলে, মানে এই ওয়েতে করলে তোমার ধরো নতুন কিছু মাথায় নেওয়া লাগবে না, নতুন কোনো কিছু চিন্তা করা লাগবে না, এটা তোমাদের জন্য বেস্ট বলে আমি মনে করতেছি। সো কথা হচ্ছে এর বাহিরে আর নতুন কিছু নেই। এখন বলো যে আজকের ক্লাসের মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি, বা সমস্যা ছিল নাকি?
মোটামুটি সহজ একটা লেকচার ছিল বলে আমি মনে করি। কথা হচ্ছে নতুন তেমন কিছু নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর এক্সটেন্ড করবো না। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট ক্লাসে টাইমিংটা হালকা পাতলা চেঞ্জ করে তোমার বিকেলের দিকে নিয়ে যাব, ঠিক আছে? দ্যাটস ইট। তো এই আর কি, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো, কিছুক্ষণ আছে অবভিয়াসলি। ওকে, কারো মনে হয় কোনো সমস্যা নেই? সো ওকে, আল্লাহ হাফেজ সবাই। আর যারা আমাদের যে অনগোয়িং ক্লাসগুলো আছে সেগুলোতে যারা জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য বলে রাখছি যে আমরা লাইভ ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছি এবং প্রবলেম সলভিংগুলো ইনস্ট্যান্ট করা হচ্ছে। যার যখন সমস্যা হচ্ছে তখন তারা বলতে পারছে এবং ওই সময় জিনিসগুলোকে সলভ করে দেওয়া হচ্ছে। আমি লাইভ থেকে ক্লাসগুলো করাচ্ছি, কোনো প্রি রেকর্ডেড কোনো সেশন হচ্ছে না, কিছু হচ্ছে না। মোটামুটি থিওরি থেকে শুরু করে ম্যাথ সব কিছু কিন্তু লাইভেই করানো হচ্ছে। আর আমি বলবো যে এটাই বেস্ট অনলাইন সার্ভিস এনশিওর করতে এটাই হচ্ছে আমাদের আপাতত কাম্য, কারণ আমি প্রি রেকর্ডেড লেকচার দিলে ম্যাক্সিমামেরই সেগুলো ফেলে রাখার টেন্ডেন্সি আছে। ওইভাবে করে অ্যাকচুয়ালি বেস্ট সার্ভিসটা এনশিওর করা যায় না বলে আমার বোধ হয়। যারাই ক্লাস করছে তাদের একদম ইনস্ট্যান্ট ফিডব্যাক নেওয়া থেকে শুরু করে সব কিছু করা যায়। তাদের ক্লাস লেকচারগুলো নেওয়া রেগুলার বেসিসে তারা সিডাব্লিউগুলো করছে নাকি, সব কিছুকে এনশিওর করে আমাদের যে টোটাল সিস্টেম আছে তার বেস্ট আউটকামটুকু নিয়ে অ্যাকচুয়ালি ট্রাই করা হচ্ছে যাতে আমরা বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে পারি। সো হোপফুলি এই করে সবাই বেনিফিটেড হবেন। নতুন কেউ যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে আমাদের কোর্সের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটা দেওয়া আছে, সেখানে সব কিছু ডিটেলসে বলা আছে। তারপরে সবার যেটা ম্যাসিভ কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে আমাদের কোর্স ফিটা কত। কোর্স ফি হচ্ছে 2000 টাকা পার মান্থ। কোর্স ফিটা ইউজুয়ালি অনলাইন বেসিসে একটু বেশি বলে আমার মনে হয়, কিন্তু এটা যদি আরও পার্টিসিপেশন পাওয়া যায় তাহলে অবভিয়াসলি কমবে। সো অবভিয়াসলি রিচ আউট করেন, রিচ আউট করলে জিনিসটা বেটার হবে এবং ইনশাল্লাহ আমরা বেস্ট সার্ভিস প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশন। আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।